সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি। রুমটাতে প্রবেশ করতেই সেই চিরচেনা ঘ্রাণ, কি যেন আছে এই ঘ্রাণে, মাতাল করে দেওয়া এই ঘ্রাণ। রুমটাতে ঢুকলেই কেমন হৃদস্পন্দন বেড়ে যায়। রুমটা আমার বড় খালার ছেলে নোবেল ভাইয়ার, নোবেল, ফয়সাল আলম নোবেল, আমার বড় খালার একমাত্র ছেলে। আর্মিতে লেফটেন্যান্ট অফিসার, ভীষণ মেধাবী আর গম্ভীর, দেখতে উজ্জ্বল শ্যামলা, লম্বা সুঠাম দেহ, আকর্ষণীয়। বিশেষত তার চোখগুলো কেমন অন্যরকম মায়াবী, প্রেমে পড়ার মতো। তার পরিচয় দেওয়ার আগে নিজেরটা দিয়ে নি। আমি রেহনুমা জানাম শুভ্রা। জন্মের সময় অতিরিক্ত ফর্সা দেখেই বড় আব্বু নাম দিয়েছিলেন শুভ্রা। এবার এইচএসসি দিয়েছি। অ্যাডমিশন কোচিং করতেই ঢাকায় বড় খালার বাসায় আসা। খালার নাম কানিতা আলম এবং খালুর নাম শাহ আলম, ঢাকায় নামকরা শিল্পপতি। নিজের দুতলা বাড়ি। আমরা দুই বোন, আমি আর আমার সূচনা আপু। চট্টগ্রামে আমরা একটা ভাড়া বাসায় থাকি। আপু পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আম্মু গৃহিণী আর আব্বু সরকারি কর্মজীবী। ছুটিতে বাসায় আসলাম কাউকে না জানিয়ে, সারপ্রাইজ। আম্মু অনেক খুশি। লং জার্নি করে অনেক টায়ার্ড ছিলাম, তাই রুমে গিয়ে ফ্রেশ হব ভাবলাম। রুম অন্ধকার। ব্যাগ রেখে সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। বের হয়ে শুয়ে পড়লাম বিছানায়। পাশে কোলবালিশ জড়িয়ে ধরে মুখ ডুবিয়ে দিলাম। এই কেমন গ্রান, খেয়াল করে দেখলাম এটা তো কোলবালিশ না, আস্তে একটা মেয়ে। দিলাম একটা চিৎকার, মেয়েটাও চিৎকার। সাথে সাথে আম্মু রুমে এসে লাইট অন করলো। কি রে, কি হলো? হ্যাঁ, ও আজকেই চিটাগং থেকে এসেছে। তোর বোন নোভার সেমিস্টার ফাইনাল। ওর রুম অফ করে পড়ার অভ্যেস তো তুই জানিস, তাই শুভ্রাকে বলেছিলাম এই রুমে রেস্ট নিতে। ও যে এই রুমে ভুলে গিয়েছিলাম, তাই তোকেও বলা হয়নি। মা, তুমিও যা করো না। লজ্জায় তো মাথা কাটা যাচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম। ভাইয়া এসে যেভাবে জড়িয়ে ধরলেন, কি শক্ত শরীর। আর্মি অফিসার বলে কথা, কি বলবো বুঝতেছিলাম না। উঠে গিয়ে খালামণিকে বললাম, চলো না ছাদে যাই, গল্প করব। আচ্ছা চল, সার্ভেন্টদের বলছি ছাদে কফি পাঠাতে। কেমন ম্যানারেস মেয়ে, বড় ভাইদের দেখে যে সালাম দিতে হয় সেটাও জানে না। খালামণির সাথে অনেক গল্প করলাম। তারপর নোভা আপুর রুমে এসে পড়তে বসলাম। কি রে, আজকেই পড়াশোনা? কি করব, আমি তো আর তোমাদের মতো ব্রিলিয়েন্ট না যে একবার পড়লেই সব মনে থাকবে। হ্যাঁ, এই জন্যই তো সারাদিন পড়া লাগতেছে। ঘুম দিয়ে নিচে গেলাম। আম্মু টেবিলে ডিনার দিচ্ছিল। উঠেছিস? আয় খেতে বস। নোভা আর আব্বু কই? নোভা আর শুভ্রা খেয়ে পড়তে চলে গেছে। তোর আব্বুর আজকে আসতে লেট হবে। আচ্ছা, শুভ্রা মেয়েটা কেন আসছে? অ্যাডমিশন কোচিং সেন্টারের জন্য এখানে হোস্টেলে থাকবে বলছিল, আমি জোর করে আনলাম। ছোট্ট একটা মেয়ে। তাছাড়া এই শহরটা তো আর চিটাগংয়ের মতো না। চিটাগংয়ের মানুষরা যেমন কনজারভেটিভ, এখানকার মানুষ তো তেমন না। আমি তো আরও তোর আয়েশা খালাকে বলে রেখেছি যে তুই ছুটিতে আসবি আর ওকে পড়া দেখিয়ে দিবি। হোয়াট? ওই গাদারাম মেয়েটাকে আমি পড়াবো? নো ওয়ে। এটা কেমন কথা? এসএসসিতে A+ ছিল ওর, মোটামুটি ভালো ছাত্রী ও। আরে তোমার মনে নাই ক্লাস 8-এ ম্যাথে কত পাইছিল? 34। পুরো ফ্যামিলিতে কেউ আর এত খারাপ রেজাল্ট করেছে? নোবেল, তুই কি সব? খালামণি, নোভা আপু আর আমি এক রুমে পড়তে বসাতে পড়া কম আর গল্প বেশি হচ্ছিল, তাই আমি ডিসাইড করলাম ছাদে গিয়ে পড়ব। সার্ভেন্টরা জানালো চাবি খালামণির কাছে, তাই চাবি খুঁজতে এসেছিলাম। কিন্তু এসে নোবেল ভাইয়ার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। কথাগুলো নতুন না, প্রায়ই শুনতে হয় আমার ক্লাস 8-এর বীরত্বের গল্প। তাও নোবেল ভাইয়ার মুখে শুনে কেন জানি মনে হচ্ছিল কেউ মনের উপর বুলডোজার চালাচ্ছে। চোখের পানি টলমল করছিল। কোনো রকমে সামলে, খালামণি ছাদের চাবিটা লাগবে, ওখানে পড়বো। কি বললাম না? বললাম সব শুনে ফেললো। যাক, ভালোই হলো শুনেছে। কি করব ভেবে কুল পাচ্ছি না। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। চাবিটা দিলাম, মন দিয়ে পড়।
কফি পাঠিয়ে দিচ্ছি আমি। নোবেলের দিকে তাকিয়ে, কিছু মানুষকে দেখা দে তো তুই কোন মাপের জিনিস। শুভ্রা চলে গেল। তুই পড়াশোনায় ফার্স্ট বলে সবাইকে হো করবি, এটা তো ঠিক না পিট। তোর কাছ থেকে তো এটা এক্সপেক্ট করিনি। তুইও তোর বাবার মতো অহংকারী রূপ ধারণ করলি। কথাগুলো বলেই মা চলে গেল, কিন্তু আমার মনের কথা কাউকে বোঝাতে পারি না। আমি পিচ্ছি শুভ্রাটাকে আমি কত ভালোবাসি, কিন্তু আমার এই অনিশ্চিত জীবনের সঙ্গে আমি ওকে জড়াতে চাই না। আমি একজন আর্মি অফিসার, আমার নিজের জীবনের কোনো ভবিষ্যৎ নেই। ওকে সেফটি দেওয়ার কথা ভাবো কি করে? তাই ওর কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি। এই প্রথম মা বাবার কাছ থেকে দূরে থাকছি, সেখানে এসে এইসব শুনতে হচ্ছে। চোখের কোণার পানি চেপে পড়ার চেষ্টা করছি। আমার মতো স্ট্রং মেয়ের চোখে পানি মানায় না। এসব ভেবে টেবে মন দিয়ে পড়তে লাগলাম। খালামণিদের বাড়িটার সামনে বাগান, পেছনে একটা গেস্ট হাউস, ছাদে বড় এক সুইমিং পুল, পাড়ে দোলনা। তাই পুরো বাড়িতে ছাদটাই বেশি পছন্দের আমার। আর রাতের বেলা এত লাইট জ্বলে যে দিন কি রাত বোঝা মুশকিল। দোলনায় বসে পড়ছিলাম, পড়তে পড়তেই ঘুমিয়ে পড়লাম। ঘুম আসছিল না, ভাবলাম সুইম দিয়ে আসি, তাই ছাদে গেলাম। গিয়ে দেখি পিচ্ছিটা ওখানেই ঘুমিয়ে পড়েছে। কোনো ডিসিপ্লিন নাই মেয়েটার। এতক্ষণে হলে তো ওকে আর্মি থেকে কোর্ট মার্শিয়াল করে দিত। কিছু না ভেবেই কোলে তুলে নিলাম। ওর চুলগুলো মুখে এসে পড়ছে, ওর নেশায় ডুবে যাচ্ছি। নিজের ইমোশনকে কন্ট্রোল করলাম আর ওকে নোবার পাশে শুয়ে দিলাম। নোবা ঘুম, তাই আলতো করে ওর কপালে একটা চুমু দিয়ে চলে গেলাম। সকালে উঠে দেখি আমি নোভা আপুর রুমে। রাতে তো ছাদে পড়তেছিলাম, এখানে স্লিপ ওয়াক করে চলে আসলাম নাকি? ঘড়ির দিকে তাকালাম, 9টা বাজে। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলাম। খালুকে দেখতে পেয়ে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। সব্রা ম্যাডাম এনজিওর কাজে একটু বাইরে গেছেন, আর নবা আপু পরীক্ষা দিতে চলে গেছে। আপনি উঠলে আপনাকে নাস্তা দিতে বলে গেছেন। বসেন, আপনাকে নাস্তা দেই। হোয়াট? এটা শুনতে হচ্ছে আমার ঘরে 7টার পরে নাস্তা? মানে তুমি এতক্ষণে ঘুম থেকে উঠেছ? তোমরা মিডল ক্লাসরা এর জন্য হোল লাইফ মিডল ক্লাসে থেকে যাও। লাইফের প্রতি সিরিয়াসনেস নেই, পকেটে নেই 8 আনা, আয়েস করতে যাও 16 আনা। ডিসকাস্টিং পিপল। নিজের বাপের কোনো আত্মাবাত্তা নাই, চাচাকে বাবা বানিয়ে বসে আছো। কেন তাও এখন জিও চালাতে ঘরটাকে আশ্রম বানিয়ে ফেলেছ। বাবা নিচে এসে বাবার কথাগুলো শুনে মাথা আর ঠিক থাকলো না। কি যা তা বলছো তুমি? ঠিকটাই বলেছি। এখন তুই তোর মায়ের মতো শুরু করিস না, দিনটাই খারাপ করে দিলি আমার। শুভ্রা ততক্ষণে কান্না করতে করতে দৌড়ে ছাদে গেছে। না, আর পারছি না। হোক অনিশ্চিত ভবিষ্যৎ, তাও ওকে আমার করেই প্রাপ্য সম্মানটা দিব। প্রেমের জন্য রেডি হও পিচ্ছি। আর পারিনি চোখের পানি আটকাতে, কারণ এবার কথা আমার ফ্যামিলিকে নিয়ে হচ্ছিল। সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়ে কান্না করছিলাম। হঠাৎ টের পেলাম পিছন থেকে কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আমার চুলে মুখ গুজেছে। নোবেল ভাইয়া। পিছন ফিরে, ভাইয়া কি করো? এই আরেকবার ভাইয়া বলবা তো এমনভাবে জড়িয়ে ধরবো যাতে শরীরের সব হাড্ডি গুড়িয়ে যায়। কি বলছেন এসব আপনি? চুপ। ওকে এক হাতে আরো কাছে টেনে আনলাম, অন্য হাতে ওর চুলের মাঝ দিয়ে ওর গালের সাথে ওর গালের সাথে আমার নাক লাগিয়ে বলতে লাগলাম, ভালোবাসি তো পিচ্ছি। এতদিন নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তোমাকে দূরে রেখেছি, কিন্তু আর না। আর কখনো যদি ভাইয়া ডেকেছ তো দেখবে কি করি। নোবেল শুধু এই পিচ্ছির নোবেল। কথাগুলো বলেই ওর চোখের পানি মুছে দিলাম আর ওর 2 চোখের পাতার উপরে কিস করলাম। কেউ দেখলে ঝামেলা হবে, সরেন না। বাড়িতে কেউ নেই, আর ছাদে আসতে তো ছাদের দরজা বন্ধ করে এসেছি। ওনার মতলব তো ঠিক দেখছি না। ওনাকে ধাক্কা দিয়ে পেছনে সরাতে গিয়ে উল্টে পেছনে সুইমিং পুলেই পড়ে গেলাম। শিট, ও তো সাঁতার পারে না। তাই সাথে সাথে লাফ দিলাম। ওকে টেনে তুলে বুকের সাথে জড়ালাম। ও আমায় শক্ত করে জড়িয়ে ধরলো, বাচ্চাদের মতো হাঁপাতে থাকলো। ঠিক আছে তো?
ওর ভেজা মুখ ভেজা চুল সব আমাকে যেন উন্মাদ করে দিয়েছে। আরো কাছে টানছে ওর। আচমকা আমার ঠোঁট ডুবিয়ে দিলাম ওর গালে। হঠাৎ আমার গালে উনি ঠোঁটের ছোঁয়াতে কেঁপে উঠলাম আমি। ধীরে ধীরে ওর চুল বাম কাত সরিয়ে দিয়ে এক হাতে কোমরে দিয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নিলাম। তারপর আমার মুখ বাড়ালাম ওর ডান কাঁধে, মুখ ডুবিয়ে দিলাম। তৃষ্ণার্তের মতো ভালোবেসে যাচ্ছিলাম। এত বছর নিজের মধ্যে আগলে রাখা ভালোবাসা আজ কেন জানি বাধা মানতে চাইছে না। ওনার এমন ব্যবহারে আমার হার্ট যেন 10 গুণ বেশি বিট করছে। ওনাকে ছাড়ানোর চেষ্টা করছি, আর না পেরে কান্নাই করে দিলাম। সুইমিং পুলের ঠান্ডা পানিতে যখন দুজনে ভিজে একাকার, হঠাৎ আমার কাঁধে উষ্ণ কিছু টের পেলাম। ওর গাল থেকে মাথা তুলে দেখলাম ও কাঁদছে, আর ওই উষ্ণ পরশ ওর চোখের পানি। ওকে কোলে নিয়ে পুল থেকে তুললাম। ওর দুগালে হাত দিয়ে সরি সরি, প্লিজ কান্না থামাও, আর করবো না এমন। সরি তো পিচ্ছি। আমি পিচ্ছি না। আমার জন্য তুমি পিচ্ছি। আমার 6 বছরের ছোট তুমি। পিচ্ছি বলে বলে এভাবে কিস করেন। ইচ্ছে করে তো আর করিনি, কন্ট্রোল হয় না আর কি। কাঁথাপুরি আপনার কন্ট্রোলে, ফৈন্নি ছেলে। আচ্ছা বাবা, আর করব না কিস, প্রমিস। কান্না থামালাম। বাট হাত ধরবো, হাগো করব, কথাগুলো বলে ওখান থেকে চলে আসলাম। বজ্জাত কোথাকার। শাওয়ার নিয়ে চেঞ্জ করে শুয়ে পড়লাম। আজকে নিজের ওপর অবাক হচ্ছে। আমার মতো গম্ভীর ছেলে এমনভাবে রোমান্স করতে পারে, কখনো কেউ চিন্তাও করবে না। স্কুল কলেজে কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলিনি প্রয়োজন ছাড়া। আর আজ আমার এই কানাডা আসতে একসাথে নোভাকেও পিক করে সাথে আনলো। সবাই দুপুরে খেতে বসলো। খালামণিরা চলে এসেছে। ওদেরকে বলে আজই বেরিয়ে পড়তে হবে। বাপ কথা শোনায়, আর নোবেল ভাইয়া আজ যা বললো আর করলো। চলে যাওয়ার কথা বলতে যাব, ঠিক তখনই শুভ্রামা, তোর খালু আজ তোকে যে কথাগুলো বলেছে ওগুলোর জন্য তুই কষ্ট নিস না মা। আমার কথা ভেবে হলেও তুই কথাগুলো হজম করে নে। ইট ইজ ওকে। কি বলতে কি বললাম। আর সকালের ঘটনা জানলো কিভাবে? নিশ্চয়ই বজ্জাত্রার কাজ। তারপর দিলাম এক হাঁচি। কিরে, তোর এত ঠান্ডা লাগলো কেমনে? সুইমি। আরে আম্মু, তোমার বুদ্ধি গেল না নাকি? কালকে তো এত লম্বা জার্নি করে আসলা, ঠান্ডা লাগতেই পারে। মেয়েটার এমনও খাওয়া দাওয়া কোনো কিছু ডিসিপ্লিন নেই। সমস্যা নাই, এখন তো আমি পড়াবো, ডেইলি 6টার মধ্যে উঠবো। আম্মুকে বলো খাওয়া শেষ করে বই নিয়ে আমার রুমে আসতে। কথাগুলো বলেই চলে গেল, দাঁড়ালোও না। কি ভাব নিয়ে বললো যেন আমাকে পাত্তাই দেয় না। আলহামদুলিল্লাহ, ফাইনালি ছাগলটার বুদ্ধি উদয় হলো। শুভ্রামা যা। খালামণি, আমি নিজেই পড়তে আমি তোর খালা নাকি তুই আমার খালা? যা যা, এখন বুঝবি ভাইয়ের কাছে পড়া প্যারা। এই বেশি কথা বলিস তুই। উঠে বই খাতা নিয়ে গেলাম বজ্জাত্রার রুমে। ঢুকে বই খাতা টেবিলে রাখলাম। পেছন থেকে এসেই আমাকে জড়িয়ে ধরে পেটে হাত বোলাতে লাগলো। কি করছেন? কি তোমার হাঁচিও পিচ্ছিদের মতো। পিচ্ছি আমার। অনেক তো ডিসিপ্লিন করেন। নিচে যে কত বড় মিথ্যা কথা বললেন। আমার ঠান্ডা ওই জন্য লেগেছে। কথাগুলো বলতেই আমাকে ছেড়ে দিল, আর টেবিলের সামনে চেয়ার টেনে বসলো। বসো, বই বের করো, আর কোচিং এর শিডিউল দেখাল। কালকে তো ম্যাথ টেস্ট। আমি নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি, তুমি এই নিয়মগুলো 300টা MCQ সন্ধ্যার মধ্যে সলভ করে দেখাবা। এতগুলা কেমনে? অনেক কম দিয়েছি বলো। সবগুলো যদি কমপ্লিট করতে না পারো, যতটা করতে পারবা না তার সাথে স্কোয়ার করে ততটা কিস হবে। গো ফাস্ট। নোভা আপুর রুমে গিয়ে বসলাম। মাথাটাই খারাপ হয়ে গেল। এতগুলা ম্যাথ করা কি সম্ভব? তাও এত ফাস্ট। কি হয়েছে, এত ফোলা ফোলা কেন? হ্যাঁ, মজাই নাও। ভালো, তোমাদেরই তো সময়। তোমার বজ্জাত ভাইটা কতগুলো ম্যাথ দিয়েছে দেখো। তুমিই বলো, এত কম সময় এতগুলো ম্যাথ করা কেমনে পসিবল? এই জন্যেই তো ওর কাছে কখনো পড়া বুঝে নিতে যাই না আমি। সবাইকে নিজের মতো এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট মনে করে যে। আপু প্লিজ আমাকে পথ দেখাও, না হয় ওই হিটলার আমাকে। হিটলার তোকে কি? না না, কিছু না, মানে ছাড়ি দিবে অনেক, এই আর কি। হ্যাঁ, তা অবশ্যই ঠিক। আমার কাছে একটা আইডিয়া আছে।
কি আইডিয়া? 150টা তুই কর আর 150টা আমি করি, ওকে? ইউ আর দ্য বেস্ট। আই নো, চল লেগে পড়ি। ইয়ো ইয়ো। সন্ধ্যায়। পিচ্ছি, কাজ কমপ্লিট? জি কি? জি মানে ইয়ো ইয়ো মানে ইয়েস। দেখি তো। সি ম্যাথ তো বেশ ভালোই হয়ে গেছে দেখছি। লিসেন, আমি ম্যাথে কখনো খারাপ ছিলাম না, ওকে? ক্লাস 8-এ আমার অনেক বড় একটা প্রবলেম হয়েছিল, ওটার কারণে আমার ম্যাথে এমন রেজাল্ট হয়েছিল। কেমন প্রবলেম? আপনাকে কেন বলবো? আমাকে কেন বলবে যে, তাই না? না মানে বলবো তো, বলছি তো। বলো। ক্লাস 8-এর ম্যাথ স্যার যেটা ছিল, উনি অনেক ডিস্টার্ব করতেন। ওনার ক্লাসও করতাম না এই জ্বালায়। ম্যাথ বই দেখলেই ভয় লাগতো, এই জন্য পরে ওনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। কেমন বাজে লোক, ছোট একটা মেয়ের দিকে এই নজরে তাকায়। আপনিও তাকান। এক দৌড়ে নোভা আপু রুমে চলে আসলাম। পিচ্ছি, আজকে বাঁচি গেলা। খাওয়ার টেবিলে আজকে আলম সাহেব, কানাদা আলম, ছেলে মেয়ে সবাই একসাথে বসেছে। মনের সুখে খাচ্ছিলাম, হঠাৎ পায়ে কার যেন স্পর্শ টের পেলাম। ভয় চিৎকার করে দিয়ে উঠলাম, কিরে কিরে, কি হলো? পায়ে যেন কি লাগ। আরে ককরোচ হবে কি আর কি। নোবেল, তোমারও দেখছি মাথাটা গেছে। আমার ঘরে ককরোচ থাকবে? লাইক সিরিয়াসলি? জীবনেও না। আচ্ছা খাও সবাই। আরে শুভ্রা দেখি কিছুই খাচ্ছে না, প্লেট দাও, আমি দিচ্ছি তোমাকে। আমার পায়ে স্পর্শ পেলাম, এটা তো আস্ত একটা মানুষের পা। সামনে তাকাতেই দেখলাম বজ্জাতটা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। প্লেট নেওয়ার সময় আমার হাতে চেপে ধরলো, ফৈন্নি ছেলে কোথাকার। তারপর আবার পায়ের স্পর্শ। এত লম্বা কেমনে হয় পা? পাঁচ পিছিয়ে নিচ্ছি, তাও ওই প্রান্ত থেকে আমার পায়ের উপর পা বুলিয়ে যাচ্ছে। কখনো পায়ের 2 আঙুল দিয়ে আমার পায়ের লোম টানছে, আর আমি শব্দও করতে পারছি না। মা, কাল থেকে তো শুভ্রার কোচিং, ও কিভাবে যাবে? আমি ওকে ড্রপ আর পিক করতে পারি, আমি তো ফ্রি আছি। ওর পায়ে পা বোলাতে কথাগুলো বলছি, যাতে ওর মাথা বেশি কাজ না করে। আরে না খালামণি, ভাইয়া এত কষ্ট করবে কেন? তুই চুপ কর তো। এতদিনে বুদ্ধিমানের কথা বলেছে আমার ছেলেটা। ইউ মিন আমার ছেলে ড্রাইভারের কাজ করবে? একটা মিডল ক্লাস যৌবনে এই মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে পটানোর জন্য কি করেছিলে, সেগুলো আর তোমার ছেলে মেয়ের সামনে নাইবা বললাম। খাওয়ার শেষে সবাই যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। নোভা আপুর পাশে ঘুমাচ্ছিলাম, কি যেন হঠাৎ টান দিয়ে শোয়া থেকে টেনে তুললো। তাকিয়ে দেখি নোবেল ভাইয়া টেনে সোজা তার রুমের ওয়াশরুমে ঢুকিয়ে নিল। কি হলো আবার? টাইম দেখছো কয়টা বাজে? কি জানি, 5:50। এখনো তো সকাল হয়নি। ওর মুখে পানি দিলাম, এখন থেকে 5:30-এর মধ্যে বিছানা ছাড়বা বলে ওর দাঁত ব্রাশ করিয়ে দিতে লাগলাম। দাঁত ব্রাশ করাচ্ছে, ওখানেও কোমর ধরে রাখতে হয়। এই ছেলে এত গায়ে পড়া স্বভাবের হবে কল্পনাও করিনি। এক হাত ওর কোমরে দিয়ে অন্য হাত দিয়ে ব্রাশ করাচ্ছি, ও চুপচাপ দাঁড়িয়ে আছে, একদম বাচ্চাদের মতো লাগছে। ওকে কুলিয়ে করিয়ে দিয়ে রুমে বসালাম। সার্ভেন্টদেরকে আগেই বলছি ব্ল্যাক কফি দিতে, সেটাও চলে এসেছে। 1 কাপ আমি নিলাম, অন্য কাপ দিলাম শুভ্রাকে। কফি মুখে দিতেই ছি, ওয়াক, থু, এটা কফি নাকি? কেন, ভালোই তো হয়েছে, এটা ব্ল্যাক কফি, ভালো। ছি, দুধ নাই চিনি নাই, এটা কি কফি? কেমনে খায় মানুষ এটা? আমি যেমনে খাচ্ছি। আমি খাইতে পারবো না। না খেলে কিচ করে দেব। এখন সবাই ঘুম, ভালো করা যাবে। ও বাবা, না খাচ্ছি। এক ঢোকে খেয়ে ফেললাম, সাথে সাথেই বমি আসলো। ট্রাই করলাম আটকাতে, তাও বের হয়ে গেল, আর সব পড়লো নোবেল ভাইয়ার গায়ে। ঢোকে খেয়ে ফেললাম, সাথে সাথেই বমি আসলো। ট্রাই করলাম আটকাতে, তাও বের হয়ে গেল, আর সব পড়লো নোবেল ভাইয়ার গায়ে। এ মা, এটা আমি কি করলাম? বজ্জাত তো আজকে আমাকে গিলে খাবে। কিছু না বলে ওকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলাম। তারপর ওয়েট,
টিস্যু দিয়ে ওর মুখ ভালো করে মুছে মুখে বললাম রুমে গিয়ে বসতে। তারপর শাওয়ার নিয়ে চেঞ্জ করে এত আনএক্সপেক্টেড একটা রিয়াকশন। ওনার জায়গায় আমার উপর যদি এইভাবে কেউ বমি করতো, আমি তো তার খুনই করতাম। এত সহনশীল, এত ভালোবাসা। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম পিচ্চিটা বসে আছে। হঠাৎ আবার ওয়াক ওয়াক করা শুরু করলো। টেলিফোন দিয়ে সার্ভেন্টদেরকে বললাম লেবু কেটে আনতে। লেবু আনার পর তা পিচ্চিকে দিলাম। সরি। কেন? জোর করে ব্ল্যাক কফি খাওয়ালাম। লাগবে না, সরি। দেখো, আমি জীবনে কখনো কাউকে সরি বলিনি, কারণ আমার নিজের কখনো কাজ নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আজ প্রথম বললাম, তাও তুমি এত পাট নিচ্ছ। তাও মুখ মাখিয়ে বসে থাকলাম। ওকে জড়িয়ে ধরলাম। সরি সরি, অনেক সরি। এভাবে রাগ করে থাকিও না। তুমি চুপ করে থাকলে অনেক খারাপ লাগে। ভালোবাসি। ছাড়েন না, কি শুরু করলেন বলুন তো? আগে বলো মাপ। আচ্ছা আচ্ছা করছি, এবার তো ছাড়েন। একটু রিভিশন দিয়ে নাও, তারপর নাস্তা করে বের হবো। ওকে। নাস্তা করে শুভ্রাকে নিয়ে নোবেল বেরিয়ে পড়লো কোচিংয়ের উদ্দেশ্যে। ড্রাইভ করার সময় এক হাত স্টিয়ারিং এ রেখে অন্য হাত ওর কোলের উপর রেখে ওর হাত ধরে হাতটা ছাড়েন না, এক হাতে কেমনে গাড়ি চালায়, পরে আবার অ্যাক্সিডেন্ট করে বসবে। বেহায়া ইতরা বজ্জাত কোথাকার। আমার ড্রাইভিং স্কিল নিয়ে তুমি না না, কিছু করছি না, আপনি গাড়ি চালান। আর শোনো, আজকে তোমার কোচিংয়ে অফিসে আমি কথা বলে আসবো। তোমার ডেইলি টেস্টগুলো মার্ক যাতে আমার মোবাইলে। খাইছে রে শুভ বাচ্চা, তুই তো গই কামছে। কোচিংয়ে শুভ্রার দেখা হলো ওর দুই বেস্ট ফ্রেন্ড শাম্মা আর বর্ণর সাথে। ওরাও শুভ্রার সাথে চিটাগাঙে থাকে, এডমিশন কোচিং করতে ঢাকায় আসা। বান্ধবী কতদিন পর? জানি তো, নিউ হোস্টেলমেট পাইয়া আমাকে কি আর মনে থাকে? তুই তো তোর খালার বাসায় গিয়েছিলি, তাহলে আমাদের মতো হতভাগাদের এত মিস করলি কেমনে? বহন, এই 2 দিনে আমার সাথে যে তুফান হয়েছে, শেয়ার করার মতও পাচ্ছিলাম না রে কাউরে। তোদেরকে পাইলাম আজ, সব খুলে বল। নোবেল ভাই, আর বড় কথা হলো ছেলেটা তোকে আসলেই ভালোবাসে। কচু। আরে লজিক্যালি থিঙ্ক কর না, আমিও একজন ছেলে। আজকে সকালে যা করলি, উনি জায়গায় আমি হলে তো ওই মেয়েকে ধরে থাপ্পড় লাগিয়ে দিতাম। সবকিছু এক সাইড, বাট গায়ে। এক্সাম স্টার্ট হবে, বকবক অফ কর। এক্সাম ভালোই হলো, এত ফাস্ট অনেকগুলো এমসিকিউ আনসার করে ফেলছি। বের হয়ে দেখি বজ্জাতটা আগে থেকে এসে দাঁড়িয়ে আছে। এই শুভ, এটা কি নোবেল ভাইয়া? কি স্মার্ট বেটা, আগা থেকে ঘোরা। হ্যাঁ রে, আর কি ড্যাশ। শুভ, তোর তো কপাল খুলে গেল। বাল খুল। দূর থেকে দেখছি একটা ছেলে ওর সাথে সমানে হেসে হেসে কথা বলে বের হচ্ছে। ও আসার পর দুজন গাড়িতে উঠে পড়লাম। ওই কিছু বললাম না, সারা রাস্তা কোনো কথা না বলে সোজা বাসায় চলে গেলাম। আজ বজ্জাতের মুখে দেখি ঠাডা পড়ছে। আপুর রুমে বসে পড়ছিলাম, হঠাৎ নোবেল ভাইয়া শুভ্রা বলে চিৎকার করতে করতে রুমে আসলো, আর এমন রাগী লুকে তাকালো যেন আমাকে। ম্যাথ টেস্ট এগুলো কি মার্ক এসেছে তোমার? দেখো কি মার্কস পেয়েছো, নিজের চোখে দেখো। ফার্স্ট পজিশন তো। পজিশন দেখতে বলছি, কত পেয়েছো সেটা দেখ। বাকি 15 মিনিটে 30টা ম্যাথ করে এমসিকিউ দেখানো কি সম্ভব? তো কালকে 2 ঘন্টায় 300টা কেমনে করছিলে? আরে ওটা তো বাসায়, কোচিং এ কমফর্ট ফিল হয় না। কিছু না বলে চলে আসলাম। বুঝতে পেরেছি কিছু একটা তো ঘাপলা আছে, আর সেটা আমাকে বের করতে হবে। এভাবে কিছুদিন চলতে থাকলো। প্রতিদিন নোবেল শুভ্রাকে ঘুম থেকে তুলে দিয়ে ব্রাশ করিয়ে দেয়। পড়ানো আর পড়ানোর সময় হাত ধরে রাখা শুভ্রা নোবেলকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তা কখনো প্রকাশ করে না। তারপর অবশেষে নোবেল এক সার্ভেন্টের কাছ থেকে জানতে পারলো শুভ্রা আর নোবার মিলিত মিথ্যার কথা।
তখন শুভ্রা কোচিংয়ের ছুটির টাইম হচ্ছিল, তাও সে রাগ করে আনতে যায়নি। ওর ছুটির সময় 1 ঘন্টা হয়ে গেল, বাইরে তুমুল বৃষ্টি। ওর ঘরে না আসতে কি রে, তুই শুভ্রাকে আনতে যাসনি? কেন? আসলে এতক্ষণে চলে আসতো। কি বলো? বলতে বলতে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। পাগলের মতো ছুটছি। আজ যদি আমার জন্য আমার পিচ্ছির কিছু হয়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ওর কোচিংয়ের সামনে গিয়ে দেখলাম ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে তাকিয়ে আছে, যেন ও জানতো যে আমি আসব। ও বৃষ্টিতে ভিজে একাকার, আবার সে মাতাল করা দেওয়া ভেজা মুখ, ভেজা চুল। ওকে গাড়িতে তুলে জোরে গাড়ি চালাতে লাগলাম। কোথায় যাচ্ছি নিজেও জানি না। উনি অনেক স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন, তাই খুব ঠান্ডা লাগছিল। এক পর্যায়ে কাঁপতে শুরু করলাম। ওকে কাঁপতে দেখে আমি গাড়ি থামালাম। বাস পকেট থেকে মোবাইল বের করে আম্মুকে কল দিলাম। আম্মু, শুভ্রা আমার সাথে আছে। আমি আর শুভ্রা আজকে একটু ঢাকা শহরটা ঘুরবো, বাইরে খাবো, আমাদের আসতে একটু দেরি হবে। অবাক হয়েই ওনার দিকে তাকিয়ে রইলাম। এই বৃষ্টির মধ্যে আমাকে নিয়ে কোথায়? ওখানে এতক্ষণ দাঁড়িয়েছিলে কেন? যখন দেখছিলে যে নিতে আসিনি, রিক্সা একটা নিয়ে বাসায় চলে গেলেই তো হতো। উনি আমাকে ইচ্ছে করে নিতে আসেনি শুনে কেমন যেন আঘাত লাগলো মনে। চোখের পানি আটকাতে পারলাম না। আমি জানতাম না আপনি ইচ্ছে করে নিতে আসেননি। ভেবেছিলাম আসতে গিয়ে আটকে পড়েছেন কোথাও। আপনি ইচ্ছা করে নিতে আসেননি জানলে দাঁড়িয়ে থাকতাম না আপনার জন্য, কখনো না। এত অভিমান আমার মধ্যে আমি নিজেই জানতাম না। আজ কান্না হয়। কিছু না বলে ওর কোমর ধরে ওকে সিট থেকে উঠিয়ে উল্টো এগিয়ে আসছে। গত কয়েকদিনে বুঝতে পেরেছি ও আমাকে মেনে নিয়েছে। ওকে আমার সিটের দিকে টেনে এনে আমার কোলে বসালাম। ওর 2 গালে হাত দিয়ে নাকের সাথে নাক ঘষাতে লাগলাম। ওর চোখ বন্ধ, আঙ্গুল দিয়ে ওর চোখের পানি মুছতে মুছতে, তুমি নোবাকে দিয়ে ম্যাথ করাও, এটা জেনে অনেক খারাপ লাগছিল। আমার ভালোবাসার স্পর্শ এতই যখন খারাপ লাগে তা আগে বলতে। আমি এতগুলো ম্যাথ করতে বলতাম। আমি ইচ্ছে করে করিনি, আইডিয়াটা নোভা আপুর ছিল। সরি আপনাকে হার্ট করার জন্য। কথাগুলো বলেই আমার 2 হাত ওনার 2 পাশে জ্যাকেটে ঢুকিয়ে ওনাকে জোরে জড়িয়ে ধরলাম আর আমার মুখ গুঁজে দিলাম ওনার কাঁধে। নোবাকে না প্লিজ, আপুকে কিছু বলবেন না। উনি তো আমার হেল্প করার জন্যই কাজটা করলো। বলুন। কিছু বলবো না, তার বদলে তোমাকে কিছু দিতে হবে। কি? নোবাকে দিয়ে তো মনে হয় এ পর্যন্ত 500টার মতো ম্যাথ করেছো, তার মানে তোমার 500টা কিস কেমনে দেওয়া সম্ভব? জানি সম্ভব না, তাই তোমাকে এমন কিছু করতে হবে যাতে গালের কিসের কথা ভুলে। ওনার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে লিপ কিস দিলাম। আর এটা লিপ কিস? সারা জীবন পিচ্ছিই থাকবা। কথাটা বলতে বলতেই আমার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে টেনে নিলেন। কিস করেই যাচ্ছেন। আমি আমার হাতে ওনার চুল মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে আছি। আজ কোনো বাধা দিচ্ছি না। ওনার 2 হাত আমার সম্পূর্ণ শরীর জুড়ে বিরাজ করছে। কখনো পিঠে, কখনো গালে উনি হাত বুলিয়ে যাচ্ছেন আর আমার ঠোঁটে কিস করেই যাচ্ছেন। মাঝে একটু থেমে হাঁপাতে হাঁপাতে বললেন, তারপর আবার আমার ঠোঁটটা টেনে নিলেন। আমাকে হাত দিয়ে নিজের বুকের সাথে এমনভাবে চেপে রেখেছেন যে দুজনের মাঝে বাতাস চলাচল করার ফাঁকটুকুও নেই। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। এর মাঝে আমি জোরে কামড় বসে। আউচ! কি করলা এটা? তো কি করব, আপনি ছাড়ছিলেনই না। আর ক্ষুধায় যে পেট চোচো করছে আমার। আপনি এতক্ষণ তো খেলাম। উফ! আচ্ছা চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে। এ মা, আপনার ঠোঁটে তো কামড়ের দাগ বসে গেছে, কি হবে এখন? আরে কিচ্ছু হবে না, ভালোই হলো। আয়নায় তোমার ভালো। আমার সিটে গিয়ে বসলাম। নোবেল আর শুভ্রা শহর থেকে দূরে চলে এসেছিল, তাই ওখানে একটা টুরিস্ট স্পটে রেস্টুরেন্টে খেতে।
শুভ্রা জানালা দিয়ে রেস্টুরেন্টের ভিউ দেখছে। নোবেল অর্ডার দিয়ে এসেছে। শুভ্রার ডান পাশে বসলো আর কোমর জড়িয়ে ধরে বাইরের দিকে তাকিয়ে ভ্রুকুচকে নোবেলের দিকে তাকিয়ে, কার সাথে? মৃদু হেসে, একা আর কি, ভালোই লাগে জায়গাটা। এখানকার সব ওয়েটার আমাকে চেনে একা আসার রেকর্ডের জন্য, কারণ এখানে বেশিরভাগ কাপলই আসে, তাও ফরেনার। ও বলে ওনার কাঁধে মাথা রাখলাম। উনি তখনও আমার কোমর জড়িয়ে আছেন আর আমার পেটে হাত বুলাচ্ছেন, আর আমি বাইরের দৃশ্য আবার মনোযোগ দিয়ে দেখছি। এরই মাঝে একজন ওয়েটার আসলো। ভাইয়া, এটা কি ভাবি? মাশাআল্লাহ, ভাবি তো অনেক সুন্দর। নজর লাগাবি না আমার পিচ্ছিটাকে, তাড়াতাড়ি খাবার রেডি করতে বল। আমি তো লজ্জায় একদম শেষ। প্রথম কারো মুখে ভাবি ডাক শোনা। আসলে সবকিছুরই তো প্রথমবার থাকে। খাবার দেওয়া হলো। ওনার কাঁধ থেকে মাথাটা তুললাম। উনি আমার ডান হাত ধরে বসে আছেন। হাত ছাড়েন। আমি খাইয়ে দিব? হিমা পাগল নাকি? সবার সামনে বলে খাইয়ে দেবেন? আশেপাশে একটু তাকিয়ে দেখো, কারো আমাদের নিয়ে মাথা ব্যথা আছে কিনা। সবাই যে যার মতো প্রেম করছে, দেখি হা করো। বজ্জাতটা ডান হাত ধরেছে তো ধরেছে, উল্টা আবার হাতে আঙুলও বুলিয়ে দিচ্ছে। আর এদিকে আমার হার্টবিটের যে অবস্থা। কি হলো? হা করতে বলছি তো। ওনার ঝাঁকুনিতে আমার ভাবনায় ছেদ পড়লো। আমি হা করলাম। ও মুখে খাবার ঢুকিয়ে দিল। খেতে খেতে খেয়াল করলাম প্লেট শুধু একটাই। এক প্লেট কেন? ক্ষুধা লাগলে আরেক প্লেট নিও, আগে এটা শেষ করি, এরপর ওকে খাইয়ে দিতে লাগলাম। আমিও খেলাম। খাওয়া শেষে নদীর পাড়ে গিয়ে বসলাম। দুজন। এক আইসক্রিমওয়ালাকে যেতে দেখে ডাক দিলাম, এই মামা, একটা আইসক্রিম দেন। আবার একটা করে? সারা জীবন একটা করেই খাবো। কি বলে এই ছেলে? সারা জীবন তার এসব সহ্য করব? জায়গাটা খুব শান্ত। হালকা বাতাসে ওর চুল উড়িয়ে আমার মুখে এসে পড়েছে, আর ও মনের সুখে আইসক্রিম খাচ্ছে। ওর কোমর জড়িয়ে ধরে বসলাম আবার, আর ওর আইসক্রিমে মুখ দিলাম। আস্ত বজ্জাত একটা। গালিগুলো মুখেও দিতে পারো, সমস্যা নাই। কি বললেন? আমি কই গালি দিলাম? ওর কাঁধে হাত দিয়ে ওর গালে জোরে একটা কিস দিয়ে, কিছু বলো নাই জান? আমি লজ্জায় মাথা নিচের দিকে তাকিয়ে থাকলাম। আর লজ্জা পেতে হবে না, চলো আইসক্রিমটা শেষ করি। আইসক্রিম শেষ করে আবার ওনার কাঁধে মাথা রাখলাম। আমার হাত ওনার হাতে। উনি আর্মি ক্যাম্পের হাজারো গল্প করে যাচ্ছেন, আর আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছি। ইচ্ছে করছে সারা জীবন এইভাবে ওনার কাঁধে মাথা রেখে কাটিয়ে দিই। সময় তো অনেক গড়িয়ে গেল, চলো এবার ওঠা যাক, নয়তো বাসায় টেনশন করবে। কথাটা শুনে কেমন খারাপ লাগলো। কি ভেবে ওনাকে জড়িয়ে ধরলাম। জানি তো পিচ্চিটার এখানে অনেক ভালো লাগছে, কিছু তো করার নাই। কথাগুলো বলে ওর কপালে চুমু দিলাম। দুজনে উঠে দাঁড়িয়ে গাড়ির দিকে এগোলাম। শুভ্রা, আজকে তো ঘোরাঘুরির কারণে সারাদিন পড়াশোনা হয়নি। খাওয়া শেষ করে বই নিয়ে ছাদে এসো। আচ্ছা তুমি তো দেখছি লিটারেরি ও টিচার ড্রাইভার স্টুডেন্ট গাইডের সবকিছু দায়িত্ব নিয়ে নিয়েছো। ভালো হইছে, আমার ছেলে অলরাউন্ডার তো, তাই আপনার মতো না। ছাদে গিয়ে দেখলাম উনি তখনও আসেননি। সুইমিং পুলের পাড়ে বসে পানিতে পা ডুবিয়ে দিলাম। নিয়ন আলোয় পুলের পানিতে নিজেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। নিজের প্রতিচ্ছবি দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটিকেই যেন দেখছি। তারপর পিছন থেকে কেউ জড়িয়ে ধরলো, তাও আমি সেই পানির দিকেই তাকিয়ে আছি। কারণ আমার পাওয়া সবচাইতে বড় প্রাপ্তি আমাকে জড়িয়ে আমার ঘাড়ে মুখ গুঁজে আছে। দেখে মনে হচ্ছে এতক্ষণ পানিতে যে সুখী মানুষকে দেখলাম, নোবেল ভাইয়ার আসার পর তার সৌন্দর্য আর সুখ আরো কয়েক গুণ বেড়ে গেছে। ইস, যাকে মনে মনে বর বানানোর স্বপ্ন বুনছি তাকে ভাইয়া বলছি। ভাবতে ভাবতে খেয়াল হলো বজ্জাতটা আমার ঘাড় অর্ধেক শেষ করেই দিয়েছে চুমু দিতে দিতে। ও ছাড়েন না। ওর ঘাট থেকে মাথা তুলে ওর দিকে তাকিয়ে যদি কোনো পরিসংখ্যাহীন
করা হতো যে কে কোন লাইনটা বেশি ইউজ করে। ওখানে তোমার বেলায় কোন লাইনটা কোন লাইন? ছাড়েন না। আর আপনার উপর পরিসংখ্যানটা করলে আপনার সবচাইতে ইউজ করা লাইন হতো পিচ্চি আমার। হাসি দিয়া খুন করবা দেখছি। খেজুরে আলাপ করার জন্য ছাদে ডেকেছেন, পড়াবেন না? ওলে আমার সিনিয়র স্টুডেন্ট লে। জি, আমি খুব সিনসিয়ার। দেখছি তো, নোভাকে দিয়ে ম্যাথ করাও। বেয়াদব। মনে রেখো 500টা কিস আর লিপ কিস যে করতে চাইছিলা তাও করতে জানো না। আপনি পড়াবেন? পড়াবো তো, তার আগে একটা কাজ করে নেই। কি কাজ? আমার পিছন থেকে চুরি বের করলাম। নীল কাচের ছুরি? আপনি কেমনে জানলেন এটা আমার ফেভারিট? তুমি একবার নোভাকে বলেছিলে, তখন শুনেছিলাম। এত আগের কথা আপনার মনে আছে? বলতে বলতে ওর হাতে ছুরিগুলো পরিয়ে ওর হাতে কিস দিলাম আর ও চোখ বন্ধ করলো। চলো পড়া শুরু করা যাক। আচ্ছা। এরপর নোবেল কম সময়ে শুভ্রাকে মোটামুটি সব টপিক দেখিয়ে দিল, কারণ সারাদিন বাইরে থাকায় দুজনে বেশ টায়ার্ড। পড়া শেষে দুজনে উঠে পড়ল। নোভা রুমের কাছাকাছি এসে নোবেল শুভ্রার হাত ধরল। ম্যাডাম। কি ম্যাডাম, গুড নাইট কিস নেবেন না? লজ্জায় নিচের দিকে তাকালাম। ওর কোমর জড়িয়ে ধরে ওর কপালে কিস করলাম। ওর কানে ফিসফিস করে বললাম, আই লাভ ইউ জান, হ্যাভ এ সুইট ড্রিম উইথ মি। ওনার কথা শুনে আমি মুচকি হেসে নোভা আপুর রুমের দিকে পা বাড়ালাম। গিয়ে দেখি আপুর রুম ভেতর থেকে বন্ধ। কয়েকবার নক করেও দরজা খুলছেন। কিরে, কি হইল? আপু দরজা খুলছেন না। দাঁড়াও, কল দিয়ে দেখি। কয়েকবার কল দিলাম, ধরলো না। পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে হয়তো। আচ্ছা, আমি তাহলে গেস্ট হাউসে গিয়ে ঘুমাই? পাগল নাকি? আমি তোমাকে ওভাবে একা ঘরে থাকতে দিতে পারবো না। চলো আমার সাথে, বলে ওর হাত ধরে টানতে লাগলাম। আপনার রুমে থাকতাম? হ্যাঁ, সমস্যা? না 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 না। নোবেল শুভ্রাকে নিয়ে ওর রুমে গেল, এরপর দরজা লাগিয়ে দিল। ভয় পেও না, কেউ যাতে না দেখে এই জন্য দরজা লাগালাম। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুচ্ছি। কথাগুলো বলতে বলতে উনি সোফায় শুয়ে পড়লেন। ব্যাপারটা অনেক ভালো লাগলো। আমি শোয়ার পরও বিছানায় এপাশ ওপাশ করতে থাকলাম। একে তো বৃষ্টিতে ভেজার কারণে সর্দি, তার উপর বিছানায় কোনো কোল বালিশ নেই। এত রাতে কোল বালিশ কই পাবো? আর না পেরে ভাইয়া ভাইয়া ঘুমিয়ে পড়েছেন। কোনো শব্দ নেই। ওনার সামনে গিয়ে ওনাকে ডাকতে লাগলাম। চোখ লেগে এসেছিল, ওর ডাকে ঘুম ভাঙলো। কি রে পিচ্ছি, এখনো ঘুমাও? আপনার এখানে কোল বালিশ নেই? আমার কোল বালিশ ছাড়া ঘুম আসে না। ওর হাত ধরে টান দিয়ে আমার উপরে ফেলে দিলাম। আমাকে জড়িয়ে ধরে ঘুমাও, ঘুম আসবে। সোফাতে? বিছানায় তো অনেক জায়গা, তুমি দূরে সরতে পারবে, সবাই তো তা পারবে না। পাগল নাকি? ওর মাথা শক্ত করে আমার বুকে জড়ালাম, বলতে লাগলাম, বিয়ের পরে কিন্তু আমরা সোফাতেই ঘুমাবো। তারপর তাকিয়ে দেখি পিচ্ছি আমার উপর হাত পা তুলে ঘুম। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। তারপর আমিও ঘুম। সকালে ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। রাতে তো সোফায় ছিলাম, এখানে এলাম কিভাবে? সময় দেখার জন্য মোবাইল নিয়ে দেখলাম 10টা বেজে গেছে। খালু তো আজকে আমাকে খুনই করবে। ভাবতে ভাবতে খেয়াল করলাম মোবাইলে মেসেজ। ঢুকে দেখি নোবেল ভাইয়া। আলো হতেই আমি গেস্ট হাউসে চলে গেলাম, যাতে সবাইকে বলতে পারি যে নোবার দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ছিল, তাই তোমাকে আমার রুমে রেখেছি আর আমি গেস্ট হাউসে থেকেছি। সোফায় একা থাকলে তুমি নিচে পড়ে যেতে। সারা রাত আমি আঁকড়ে রেখেছিলাম, তাই পরনি। আমি যাওয়ার পর কে ধরে রাখবে, তাই তোমাকে কোলে করে বিছানাতে রেখে গেলাম। আর তোমার বমি, নাকের পানি এসব আমাকে গিলানোর দায়িত্ব নিয়েছো নাকি? সর্দি নিয়ে সারা রাত আমার বুককে লেস্টে পিস্টে করে নাকের পানি দিয়ে আমার টি শার্টটি ভিজানো। জ্বরও এসেছে তোমার, তাই আজকে ডেকে তুলিনি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টেলিফোনে সার্ভেন্টদেরকে কল দিলেই হবে, ওরা নাস্তা দিয়ে যাবে। বাবা দেখলে আবার ঝামেলা করবে। তাই আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আই লাভ ইউ। মেসেজটা পড়ে আনমনে মুখে হাসি ফুটে উঠল। এরপর ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিচে আসছেন ম্যাডাম? ঘুম হয়েছে ঠিক মতো? জি গো আপু, তুমি দরজা বন্ধ করে ঘুমালে যা হবে আর কি।
সব তো লাভবারদের সুযোগ করে দেওয়ার ঠান্ডা। মানে? কি মনে করো তুমি আমি কিছুই বুঝি না? আমি আগে থেকেই জানতাম নোবেল ভাইয়া তোমাকে ভালোবাসে, তোমারটা শিওর ছিলাম না। বাট কালকে ভুলবশত তোমাদের গুড নাইট কিসের সিনটা দেখে ফেললাম, তাই ভাবলাম তোমাদের প্রেম করার আরেকটু সুযোগ করে। কি গল্প করছো দুজনে মিলে? আসছে বজ্জাতটা, যার জন্য আপুর সামনে এতটা লজ্জা পেতে হলো। মানে আর কি, তোমাদের প্রেম কাহিনী নিয়ে কথা হচ্ছে। এটাই তো বর্তমানে আমাদের ফ্যামিলির ট্রেন্ডিং নিউজ। প্রেম কাহিনী ফ্যামিলিতে? ফ্যামিলিতে আপাতত আমিই বুঝতে পেরেছি, আর তোমরা যেভাবে রোম্যান্স করে বেড়াচ্ছ খুব শিগগিরই ফ্যামিলিও জানবে। জানলে জানুক, বিয়ে তো এমনিতে করতে হবে, যত তাড়াতাড়ি জানবে তত তাড়াতাড়ি। ও বাবা, বিয়েতে চলে গেল? তো কি বিয়ের বয়স হয়েছে তো? ওনার দিকে রাগী চোখে তাকালাম। না মানে আরো কয়েক বছর পর আর কি, যখন আমার পিচ্চি বউটার পড়াশোনা কমপ্লিট হবে। পড়াশোনা তো বিয়ের পরেও কমপ্লিট করা যায়। আমার তো ইচ্ছে করছে এখনই এটাকে আমার ভাইয়ার বউ বানিয়ে আনতে। আমাকেই পাইলা বালিকা বাকরা বানাতে? বলে শুভ্রার গাল টেনে দিলাম। আচ্ছা চলো ওঠা যাক। চলো তোমার ভবিষ্যৎ রুমে। চলেন। রুমে গিয়ে আগের দিনের মতোই নোবেল শুভ্রাকে নিয়ে সোফায় শুয়ে পড়লো। শুভ্রা নোবেলকে জড়িয়ে ধরে ঘুম, আর নোবেল শুভ্রার কপালে একটা কিস দিয়ে ঘুমিয়ে গেল। সকালে সকালে ওনার টান দেওয়াতে ঘুম ভাঙলো। প্রতিদিনকার মতো টানতে টানতে আমাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। আজকে এত যে ঘুম পাচ্ছে, চোখ মেলে তাকাতেই পারছি না। উনি ব্রাশ করিয়ে দিচ্ছেন, আর আমার বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এত চেষ্টা করেও ওর আলসেমি ভাঙাতে পারছি না। মাথা এমন খারাপ হলো, ওকে ধরে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দিলাম। তারপর ওর কোমর জড়িয়ে ধরে ওর ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। ওর ভেজা অস্তিত্ব যে আমাকে সব ভুলিয়ে দেয়, সেদিনের মতো ওর পিঠে হাত বুলিয়ে যাচ্ছে। আর ওর মাঝে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে কখন ওর কামিজের ভিতর আমার হাত চলে গেল আমার খেয়াল হলো না। ও সাথে সাথে এক ধাক্কায় আমাকে দূরে সরিয়ে দিল, আর কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। এটা আমি কি করলাম? এমন তো হওয়ার কথা ছিল না। আমি তো ওকে ভালোবাসি, তাহলে এমন করলাম কেন? কেন যে ওর সামনে নিজেকে ঠিক রাখতে পারি না? না আর না, আমি ওর সামনে আর যাবই না। কালকেই ক্যাম্পে ফিরে যাব। কি বলছিস এসব তুই? কালকেই ফিরে যাবি মানে? তোর তো অনেক দিনের ছুটি ছিল তাই না? হ্যাঁ মা, কালকে হেডকোয়ার্টার থেকে খবর এসেছে বর্ডারের দিকে নাকি সন্দেহজনক কিছু চোখে পড়েছে। তোর এই প্রফেশনটার থেকে মনটাই উঠে যাচ্ছে আমার। তোর ছুটি আছে দেখে তোর আয়েশা খালাকেও বলেছিলাম শুভ্রার আপুর সূচনার এঙ্গেজমেন্টটা এই মাস পর্যন্ত পেছাতে। 5 দিন পরেই এঙ্গেজমেন্ট, আর তোর এই কথা। ভালো স্টুডেন্ট ছিলি, বুয়েটে সহজে চান্সও পেয়ে যেতি, তোর একটা স্বাভাবিক জীবনও হতো, আমরাও নিশ্চিন্তে থাকতে পারতাম। উফ মা, তুমিও এবার বাবার মতো কথা বলা শুরু করে দিয়েছো দেখছি। সত্যি আনএক্সপেক্টেড ছিল এটা তোমার কাছে থেকে। আমি যখন আর্মিতে জয়েন করার ডিসিশন নিয়েছিলাম, একমাত্র তুমি আমাকে সাপোর্ট করেছিলে, আর আজ তুমি এমন বলছো। কোনো রকমের চোখের পানির ফোঁটাটা মুছে সেখান থেকে চলে এলাম। রাতে ছাদে সবাই বারবিকিউ করছে। প্রত্যেকবার নোবেল যাওয়ার আগে রাতে যা হয়। ভাইয়া এই নাও তোমার গিটার। প্রত্যেকবারের মতো আজকেও তুমি আমাদের গান শোনাচ্ছ, তবে আজকে শুভ্রা যেহেতু নতুন, তোমাকে ওর প্রিয় গায়ক মিনা রহমানের গান গাইতে হবে। আমার গান গাওয়ার মুড একদম নেই। প্লিজ ভাইয়া, এমন করো কেন? ও গান গাইতে না চাইলে জোর করছিস কেন? আহা তুমি চুপ করো তো। এই নোবেল, সবাই রিকোয়েস্ট করছে আর তুই না করছিস কেন? আমি তো তোকে এই শিক্ষা দেইনি। খেয়াল করলাম শুভ্রা এক মনে সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে আছে। ওর দিকে তাকিয়ে ওর প্রিয় গায়কের একটা গানের সুর গিটারে তুললাম। সাথে সাথে ও আমার দিকে তাকালো, আর আমি গাইতে শুরু করলাম। এই গানটা যে কেমনে হবে আমি জানি না, তারপরও আপনাদের শোনাচ্ছি।
তুমি কি আমার হাসি মুখের আবার কারণ হবে, তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে, দেব না জল আসতে কোনো দিনও, আরেকটি বার দাও যদি জল মোছার অধিকার। সবাই জোরে জোরে হাততালি বাজাতে থাকলো। শুভ্রা কাজের নাম করে নিচে চলে যায়। আজ ওকে চোখের জল আটকাতেই হবে। নিচে যাওয়ার কিছুক্ষণ পর আলম সাহেব আসলেন। তোমাদের আচার আচরণ দেখেই বোঝা যাচ্ছে যে তোমাদের মাঝে কিছু একটা চলছে। মানে কি বলতে চাইছেন আপনি? দেখো, সুন্দর করে বলছি, শোনো। নোবেল আমার একমাত্র ছেলে, দেখতে সুদর্শন, বুদ্ধিমান, আর আমার অগাধ সম্পত্তির মালিকও। ওর জন্য ডেইলি একটা করে বিয়ে প্রপোজাল আসে, অনেক ভালো ফ্যামিলি থেকে বলা যায়। কিন্তু ওর সুতো তোমার মধ্যেই আটকে আছে। আমার এত বড় বিজনেস, সব হাই লেভেলে মানুষের ওঠা বসা। সো তোমাকে যদি আমি আমার ছেলে বউ করে আনি, আমি কাউকে মুখ দেখাতে পারবো না, কারণ তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই। তোমার আপন বাবা তোমাদের জন্ম দিয়ে কোথায় চলে গেছে কেউ জানে না। এরপর তোমার মা সংসার করেছে তোমার চাচা সপ্তপুর জামে মানের সাথে, যাকে তুমি নিজের বাবা বলে। এগুলো আমি মানুষের কাছ থেকে। খালু প্লিজ থামেন, এসব মনে করিয়ে দিতে হবে না আপনাকে। নোবেল ভাইয়ার থেকে আমি নিজেই দূরে থাকবো। প্রমিস? প্রমিস। কথাগুলো বলেই আবার ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে খালামণি আর নোভা আপুর সাথে গল্প করতে লাগলাম। আমাকে দেখে খেয়ে বুঝবে যে আমার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। নোভা আপুর সাথে সেলফি তুলছি, হাসছি, কথা বলছি। ও খুবই নর্মাল বিহেভ করছে। ব্যাপারটা কেমন ঘাপলা ঘাপলা। আমার চলে যাওয়াতে বুঝি ওর একটু কষ্ট হবে না। ও কেমনে পারবে আমাকে ছাড়া থাকতে? উফ খালামণি, তোমার হাতে রাশিয়ান স্যালাডটা যা না, তোমার তো হাতে চুমু দিতে ইচ্ছে করে। এটা খাইয়েই বুঝি খালুকে পটিয়েছিলে? হ্যাঁ, তোর খালুকে পটানোর জন্য আমার এই নৌরানি চেহারাটাই যথেষ্ট ছিল। আব্বুকে পটানোর কি আছে? আব্বু যা পড়ি, আম্মু রাজি কেমনে হয়েছিল আল্লাহ মালুম। নিজের বাবাকে নিয়ে এমন কেউ বলে? কি ভালোবাসা গো, নিজে বলতে পারে, আবার অন্য কেউ বললে সইতেও পারে না। সবাই মিলে গল্প করে যাচ্ছে, আর নোবেল যে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে সেদিকে কারো এক বসাতে 60টা সিগারেট। নোবেল কখনো সিগারেট খায়নি, কিন্তু আজ ওর নিজের ওপর ঘৃণা হচ্ছে। ওর মোটেও এটা করা ঠিক হয়নি। খাওয়া দাওয়া শেষে সবাই নিচে চলে গেল। শুভ্রা সব পরিষ্কার করেছে। কানাতা থেকে জোর করে এই কাজটা করার অনুমতি নিয়েছে। পরিষ্কার করতে গিয়ে দেখলো ছাদের এক কোণায় অনেকগুলো সিগারেট, যেখানে নোবেল বসেছিল। আমি খেয়েছি সিগারেটগুলো। শুভ্রা পিছনে তাকিয়ে দেখলো নোবেল। ও জানতে চাইবে না কেন? কাজ করতে করতে না। শুভ্রা, কেন এমন করছো আমার সাথে? আমাকে কি ক্ষমা করা যায় না? প্রমিস, বিয়ের আগে কখনো পারমিশন ছাড়া টাচও করবো না তোমাকে। তুমি জাস্ট একবার নর্মাল হও প্লিজ। আজব ব্যাপার, নর্মালি তো আছি। আর কেমনটা এক্সপেক্ট করেন? আমি আপনার খালাতো বোন, আপনি আমার খালাতো ভাই। আপনার সাথে যতটুকু কথা হওয়া দরকার ততটুকুই তো বলছি, আর যেমন ব্যবহার করা দরকার তেমনটাই করছি। কি বলছো এসব তুমি? শুধুই খাওয়া দাও ভাই বোন, এর বেশি কিছু নেই আমাদের মধ্যে। এর বেশি আর কি হবে? আমরা একে অপরকে ভালোবাসি। হোয়াট? আমি আপনাকে ভালোবাসি এটা আপনাকে কে বললো? কে বললো? মানে আপনাকে কি কখনো আমি বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? একবারও? কি হলো বলুন না। তাহলে ওই দিনের জড়িয়ে ধরা কেস? জড়িয়ে ধরা কেস কি? তুমি বাধা দিতে না কেন? আমাকে নিজের থেকে জড়িয়ে ধরা, কাঁধে মাথা রেখে স্বপ্ন বোনা, এসব করতে তো আমি তোমাকে জোর করিনি কখনো। ওসবের জন্য আমি ক্ষমা চাইছি। আসলে ওটা ভুল ছিল, আমিও আবেগ সামলাতে পারিনি। বাট ওটা তো ভালোবাসা ছিল না, শুধু আবেগ ছিল। আমি তো আমার বন্ধু বর্ণকে সে ছোট্টবেলা থেকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আর সূচনা আপুর বিয়ে তো ওর বড় ভাইয়ের সাথেই হচ্ছে, সো আম্মু আব্বুরও প্রবলেম হবে না।
আগে অ্যাডমিশনের পড়াটা যাক, তারপর আমরাও ফ্যামিলিতে জানাবো। প্লিজ স্টপ শুভ্রা, তোমাদের স্বপ্ন ভালোবাসা আমাকে বোঝাতে হবে না। ভালো থেকো। কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, চলে এলাম। আমি বললাম আর আপনিও বিশ্বাস করলেন? আমার ভালোবাসাটাও বুঝলেন না? থাক, না বোঝাটাই ভালো। মিডল ক্লাস আর হাই ক্লাসের মাঝেই একদিন এই ভালোবাসা ডুবে যাবে। পরের দিন সকালে নোবেল বেরিয়ে গেল, শুভ্রার সামনেও গেল না যাওয়ার আগে। শুভ্রা পরের দিন চট্টগ্রামের জন্য রওনা দিল। আর 3 দিন পরে তো এঙ্গেজমেন্ট। বাসা থেকে বেরিয়ে তো এলাম, কিন্তু ক্যাম্পে যাইনি, কারণ ছুটি শেষ হওয়ার আগে গেলে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। যেখানে সবাই ছুটির জন্য পাগল প্রায়, সেখানে কারো ছুটি থাকার পর সম্পূর্ণ ছুটি কাটিয়ে না আসা সত্যি অস্বাভাবিক থাকে। তাই আমার বেস্ট ফ্রেন্ড অর্কের বাসায় চলে গেলাম। কিরে দোস্ত, তুই এখানে? বলছি, সব কিছু খুলে বললাম ওকে। এত কিছু? আচ্ছা বাদ দে, পরে এই ব্যাপারে কথা হবে। তুই একটু রেস্ট নে। আচ্ছা। এভাবে 4 দিন কেটে গেল। একাকিত্বে একমাত্র ওষুধ বন্ধু। নোবেল তার বন্ধু অর্কের সাথে থাকতে থাকতে ওর কষ্ট লাভক হয়ে আসছিল। এর মধ্যে 4র্থ দিন কানে তার কল এলো নোবেলের মোবাইলে। নোবেল, কি হলো মা, কাঁদছো কেন? নোবেল তোর নানুর কি হয়েছে মা? তোর নানুর অবস্থা অনেক খারাপ। ডাক্তাররা বলেছে আশা ছেড়ে দিতে। তুই প্লিজ তাড়াতাড়ি চট্টগ্রাম চলে আয়। আচ্ছা আচ্ছা, আমি সন্ধ্যার মধ্যে আসছি, তুমি টেনশন করো না। কই তোমরা এখন? তোর আয়শা খালাদের বাসায়। আচ্ছা, আমি আসছি বলেই কলটা কেটে দিলাম। কিরে, কি হলো? দোস্ত, নানু অনেক অসুস্থ, আমার এখনই চট্টগ্রাম যেতে হবে। দাঁড়া, আমি গাড়ির চাবি নিয়ে আসছি। এখন তো আর ট্রেনের টিকিট পাবি না, আমি ড্রাইভ করে যাব, চল। নোবেল আর অর্ক বেরিয়ে পড়লো। সারা রাস্তা নোবেল অনেক টেনশনে। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যার পর হয়ে গেল। গাড়ি থেকে নেমে শুভ্রাদের বাসায় ঢুকে পড়লাম। ঢুকে দেখছি এখানে তো সম্পূর্ণ অন্যরকম পরিবেশ, একদম বিয়ের আমেজ। কিছু বুঝলাম না, হচ্ছেটা কি এখানে। দারোয়ান জানালো সবাই নাকি ছাদে গিয়ে দেখলাম সবাই সেজে গুজে কলকলানি। কিছু বুঝতে পারছি না। আমার পেছনে অর্ক উঠে আসলো। দোস্ত, কাহিনী কি? সব বুঝতে পেরেছি। আম্মু মিথ্যা বলে আমাকে আনিয়েছে। হঠাৎ স্টেজে গান বাজতে শুরু করলো। তাকিয়ে দেখলাম বর্ণ আর শাম্মা নাচতে কত শুরু। কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর মন ভাই। আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে জমা ব্যথার পাহাড়। কি ছেলে, যার সাথে প্রেম করে তার বান্ধবীর সাথে এত ক্লোজ হয়ে নাচছে। আমার কি? আমি শুধু আম্মুকে বের করতে পারলেই হয়। আজ ওনার কপালে অনেক দুঃখ আছে। কি অভিনয় রে বাবা। এরপর আবার গান বাজতে শুরু করলো। শুভ্রা, এত বেশি সুন্দর লাগছে ওকে। হালকা নীল আর অফ হোয়াইটার কালারের লেহেঙ্গা, খোলা চুল। এই মেয়ে বুঝি আমাকে পাগল করে ছাড়বে। ওর সাথে বর্ণ নাচছে। আর একটু পর যা দেখলাম, যে মহান ব্যক্তির নাম দিয়ে আমাকে আনা হয়েছে তিনি নানু, মাঝখানে বর্ণ। শুভ্রার চাইতে নানু বেশি কমর দোলাচ্ছে। আর 6 ঘন্টা আগে আমি এই মহিলার মৃত্যু প্রায় হওয়ার কথা। এক কথায় বিশ্বাস করে পাগলের মতো ছুটে এসেছি। এরই মধ্যে আম্মুকে দেখলাম, সাথে সাথে আম্মুর কাছে গেলাম। ততক্ষণে শুভ্রাদের পারফরমেন্স শেষ আর নানু মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে। আম্মু, চুপ চুপ, তোর নানু কিছু বলতে যাচ্ছে, শোন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আমি আজকে একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি আপনাদের মাঝে উপস্থিত। আমার মৃত স্বামীর শেষ ইচ্ছে ছিল আমার বড় মেয়ে কানে তার ছেলের সাথে ছোট মেয়ের আয়েশার মেয়ের বিয়ে হবে, যাতে 2 বোনের ভালোবাসা না কমে। আয়েশার বড় মেয়ে সূচনার তো এনগেজমেন্ট তো হয়ে গেল, আজকে আপদ হওয়ার কথা ছিল। সো আমি চাচ্ছি আজকে ওদের সাথে নোবেল আর শুভ্রার আকদ পড়িয়ে ফেলা হোক। প্লিজ কংগ্রাচুলেট দ্য নিউ কাপল। আম্মু এসব কি? মাথা ঠিক আছে? শুভ্রা জানা ওকে কালকেই জানানো হয়েছে এবং ও না রাজি হওয়ার কোনো কারণ নেই। কিন্তু মা, আমি
আর কোনো কথা না। শোন নোবেল, তোর লাইফের সব ডিসিশনেই আমি তোকে সাপোর্ট দিয়েছি, আজ এই একটা ডিসিশন আমাকে নিতে দে। শুভ্রা অনেক ভালো মেয়ে, আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে দে প্লিজ। মায়েরও শরীর ঠিক থাকে না, তাই উনি বেঁচে থাকতেই ওনার মৃত স্বামীর। হ্যাঁ, ওনার স্বাস্থ্য কেমন আছে সেটা তো ডান্স ফ্লোরে দেখে বুঝলাম। কি বললি? তোমরা যে এত খিচুড়ি পাকাচ্ছ, বিয়ে করে ঘরে নিয়ে গেলে তখন? মানে আব্বুর পারমিশন ছাড়াই তোমরা আমাকে? এই আর একটা কথা বাড়াবি তো দেখবি কি করি। যা, নীল কালারের একটা পাঞ্জাবি আনিয়ে রেখেছি, গোসল করে ওটা পরে নে, আকত পড়াতে হবে। রেডি হয়ে চলে আসলাম। শুভ্রা হা করে তাকিয়ে আছে আমার দিকে। বজ্জাতটাকে এত মারাত্মক যে লাগছে নীল পাঞ্জাবিতে। ওর কাছ থেকে চোখ ফিরিয়ে কাজী সাহেবের কাছে বসলাম। বিয়েটা আমাদের হয়ে গেল। কবুল নামক পবিত্র শব্দটা পড়ে ভাবতে অবাক লাগছে যে পিচ্চিটা এখন আমার বউ, আমার পিচ্চি বউ, কিন্তু সে যে বর্ণকে ভালোবাসে। বিয়ে পড়ানো শেষ, এরপর স্টেজে ফটো সেশন চলছে। উনি আমার পাশে, সবার ঠেলাঠেলিতে আমার সাথে চেপে বসে আছেন। ফটোগ্রাফারের জোড়াজুড়িতে কখনো আমার হাত ধরছেন, কখনো আমার কাঁধে হাত রাখছেন, আর আমি চুপচাপ সমস্ত কিছু অনুভব করছি। আমার ভালোবাসা আজ আমার হয়ে গেছে, কিন্তু খালু মানবেন তো? আরে তোমাদের ফটো তোলা হলো, আজকে আমাদের রওনা দিতে হবে তো। আমার ছেলের বউয়ের কোচিং যাতে মিস না যায়। আর কয়েকটা দিন থাকলে কি হয়, মেয়েটাকে আজকেই বিদায় দিয়ে দিই। জি আপা, আর কয়েকটা দিন থেকে গেলে কি হয়? কিছু যে করার নেই, একে তো শুভ্রার কোচিং, তার উপরে পরশু নোভার পরীক্ষা। এরপর সবাই কাপড় চোপড় গুছিয়ে এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়লো। এয়ারপোর্টে শুভ্রাদের কান্না থামছিলই না। অবশেষে শুভ্রাকে ওর মা বাবার কাছ থেকে কোনো রকম ছাড়িয়ে নিয়ে এয়ারপোর্টে ঢুকে নিল। প্লেনে বসে শুভ্রা কান্না করছিল, নোবেল শুভ্রার পাশে। কিন্তু প্লেন যখন টেক আপ করলো, শুভ্রা ভয়ে ভয়ে নোবেলের হাত চেপে ধরলো আর ওর বুকে মুখ গুজল। ও আমার বুকে মুখ গুজল, আমিও ওর হাতে অন্য হাতে চেপে ধরলাম। ভয় পাওয়ার কিছু নেই, একটু পর আমরা মেঘের ওপর ভাসবো। এই দেখো, আমরা মেঘের ওপর। ওনার বুক থেকে মাথা তুলে জানালার বাইরে চোখ রাখলাম। কি অসম্ভব সুন্দর! এভাবে সময় কেটে গেল। প্লেন ল্যান্ড করার সময় আবার ওনাকে চেপে ধরলাম। ফ্লাইট ল্যান্ড করার পর সবাই ঘরের উদ্দেশ্যে রওনা দিল। ঘরের সামনে এসে সবাই অবাক, পুরো বাড়ি বিয়ের সাজে সাজানো। আলম সাহেব সবাইকে দেখে খুশিতে গদগদ হয়ে ছুটতে আসলেন। সবচাইতে বেশি অবাক শুভ্রা, যে মানুষ মাত্র কয়েকটা দিন আগে ওকে অপমান করতে এতটুকুও ছাড় দেয়নি, সেই মানুষটি আজ বৌমা বলে বলে শুভ্রাকে ঘরে ঢোকাচ্ছে। এর মাঝে নোভা বলা শুরু করলো, আমি জানি সবাই খুব অবাক হচ্ছ আব্বুর এই রিয়াকশনে, আসলে ক্রেডিটটা আমারই। মানে এটা যে তোমার ছেলে আর তোমার বোনের মেয়ে একে অপরকে আগে থেকেই ভালোবাসতো। তোমার ছেলে যদিও অনেকবার বলেছে, কিন্তু তোমার বোনের মেয়েটা আব্বুর বাসকে চুপ করে উল্টো বানানো কাহিনী শুনিয়ে দিয়েছে। বানানো কাহিনী? জি, তুমি চলে যাওয়ার আগের দিন আব্বু শুভ্রাকে অনেক অপমান করে আর তোমার কাছে থেকে দূরে থাকতে বলে। কথাগুলো আমি তারপর শুভ্রাও তোমাকে বর্ণের মিথ্যে কাহিনী বুঝিয়ে দেয়। তুমি চলে যাওয়ার পর আব্বুকে আমি ঠিকই বোঝালাম যে মানুষ কি বলবে তা না ভেবে নিজের ছেলের সুখের কথা ভাবতে। কারণ একটা সময় আব্বু নিজেও তো আম্মুকে বউ করে এই ঘরে এনেছিল। তাই তোমাদের এক করার জন্য আমি আর আব্বু নানুর সাথে মিলে এই প্ল্যান করলাম। বিয়েতে আব্বু থাকার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে কাজে আটকে পড়ায় আব্বু যেতে পারিনি। এত কিছু হয়ে গেল। তুমি তো আগে থেকেই এমন টিউবলাইট। কি বললি? স্বামী স্ত্রীর ভালোবাসা জেগে উঠেছে। বাসায় আমি একমাত্র সিঙ্গেল মানুষ আছি, বাসায় বাঁচানোর কেউ নেই। সো কেটে পড়ি বলেই দৌড়। সবাই একসাথে হেসে উঠলো। রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমানোর জন্য যে যার। শুভ্রা ও নোভাল পেছন পেছন ওই রুমের দিকে এক্সকিউজ মি ম্যাডাম, আপনি হয়তো বা ভুলে গেছেন আজকে থেকে আপনি এখানে না, নোবেল ভাইয়ের রুমে থাকবেন। কি বলো আপু?
কিছু না বলেই ওকে ঠেলে নোবেল ভাইয়ার রুমের বিছানায়। বিয়ের পর কেউ ননদের রুমে থাক। সরি, আসলে বুঝতে পারছিলাম না, এখনো তো রিসেপশন হয়নি তাই। আচ্ছা হয়েছে, সবাই শুতে শুতে ওখানে বসে থাকবে নাকি সোফায় আসবে শুতে? জি, কেন, কোনো সমস্যা? আর কথা না বাড়িয়ে গিয়ে ওনার বুকে মাথা রাখলাম। তুমি এটা বলনি এখনো, যেটা তোমার মনের মধ্যে আছে কিন্তু স্বীকার করো না তুমি। ভালোবাসি তো। বললে ভালো লাগে বলে আবার ওনার বুকে মাথা রাখলাম আর ওনার গায়ের উপর হাত পা তুলে দিলাম। তো পিচ্ছি বউ আমার, সকালে তাড়াতাড়ি উঠতে হবে আবার, ডিসিপ্লিন যাতে ব্রেক না হয়, তাহলে আমাদের রক্ষা নাই। এই বলে শুভ্রাকে বুকে নিয়ে গভীর ভালোবাসার সাগরে ডুবে গেলাম। এই সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমরা যেন জমজ বাচ্চার মুখে বাবা মা ডাক শুনতে পারি। দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে মন্দ বলুক সমাজ। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার, মঞ্জিল ভালোবাসার।